স্পেন এবং আপনার পর্তুগালের যদি খেলার কথা আমরা মানে চিন্তা করি, তো আমরা কিন্তু আসলে আগের থেকেই চিন্তা করছিলাম যে আসলে স্পেন আসলে পর্তুগালের সাথে কিন্তু ফেভারিট হয়ে মাঠে নামবে। কারণ আমরা রিসেন্ট পাস্ট কিন্তু আসলে পর্তুগালের আসলে ওই পারফরমেন্সটা আমরা দেখি নাই মাঠের ভিতরে। তারা আমি যদি বলি যে গ্রুপ স্টেজে কলম্বিয়ার সাথে ভালো পারফরমেন্স করতে পারে নাই। রাইট। আপনার এইখানে ক্রোয়েশিয়ার সাথে আপনার রাউন্ড অফ 32 তে সেখানেও হয়তোবা ক্রোয়েশিয়ার সাথে জিতেছে, বাট কিন্তু পারফরমেন্সের দিক লাকিলি আপনি যদি চিন্তা করেন সেখানে কিন্তু আসলে লাকিলি জিতে আসছে। তো আমার কাছে যেটা মনে হয় স্পেনের সাথে যেটা আমরা আসলে আগের থেকেই বুঝতে পারছিলাম যে হয়তোবা এরকম একটা কিছু হতে যাচ্ছে। কারণ এই পর্যন্ত কিন্তু আসলে পর্তুগালের টিমটা কিন্তু টেনে নিয়ে আসছে আসলে সত্যি কথা যে আপনার গোলকিপার দিয়েগো কোস্তা। কারণ আপনার ক্রোয়েশিয়ার সাথে, কলম্বিয়ার সাথে, আপনার স্টাডি যদি আমরা ডিআর কঙ্গোর সাথে যদি ম্যাচ ধরি, তো ও কিন্তু প্রত্যেকটা ম্যাচে আনবিলিভেবল কিছু সেভ করেছে। আমরা যদি লাস্ট ম্যাচ আসলে স্পেনের সাথেও যদি ধরি যে হয়তোবা 1-0 গোলে আপনার পর্তুগাল হেরেছে, 90 মিনিট বাট কিন্তু গোল দিতে 90 মিনিট 90 কিন্তু মিনিট। আপনার রেজাল্ট কিন্তু আসলে আপনার বা ম্যাচে 0-0 ছিল। ম্যাচে কিন্তু টিকে রেখেছিল দিয়েগো কোস্তা। আপনি দেখেন দিয়েগো কোস্তার মিনিমাম আপনার গতকালকে 5 থেকে 6টা দুর্দান্ত সেভ আছে। সেভ আছে। তো আমার কাছে মনে হয় যে পর্তুগালে যে কোয়ালিটি প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে আসছে, এটা মানে ফুটবল যারা বুঝে তারা সবাই কিন্তু আসলে বলবে যে পর্তুগাল এখানে ফেভারিট হিসেবে এসেছিল। কারণ পর্তুগালে আসলে গোলকিপার থেকে আমরা যদি স্ট্রাইকার পর্যন্ত ধরি, তো সেখানে কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার ছিল, কিন্তু তারা প্রত্যেকটা প্লেয়ারই মনে করেন নামের প্রতি সুবিচার করতে পারে না। দ্যাটস ওয়াই পর্তুগালকে কিন্তু আসলে স্পেনের সাথে আসলে বিদায় নিতে হয়েছে। বিদায় নিতে হয়েছে এবং শুরু থেকে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন যে তাদের দলের মধ্যে সিঙ্কটা ঠিকমতো দেখা যাচ্ছে না। কোথায় আসলে অসুবিধা সেটা নিয়ে কেউই খুব একটা খোলসা করেননি। এই সিঙ্কটা মিসিং কি ছিল কিনা আদতে আপনার কি মনে হয়? না, অফকোর্স, কারণ দেখেন ওদের ভিতরে ইন্টার কানেক্টিভিটি একবারেই ছিল না, একবারেই ছিল না, যেটা অন্যান্য টিমগুলোতে আসলে আমরা দেখতে পাই যে আপনার ডিফেন্ডার টু মিডফিল্ড, মিডফিল্ড টু অ্যাটাকার, ওদের ভিতরে একটা কিন্তু সুন্দর একটা কম্বিনেশন থাকে। বাট এই টিমটার ভিতরে ওই ধরনের কোনো কম্বিনেশন আমাদের চোখে পড়ে নাই। তো এইখানে আমি জানি না আসলে আসলে ওদের প্রবলেমটা আসলে কোন জায়গায়। কারণ ও ওয়ার্ল্ড কাপ খেলতে আসার আগে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই তার স্ব ক্লাবগুলোতে কিন্তু টপ পারফরমেন্স করে আসছে। তো এই জায়গায় কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই অফ ফর্মে ছিল। তো আসলে দেখেন হয়তোবা টিম কম্বিনেশন একটা বড় ফ্যাক্ট, কিন্তু ইন্ডিভিজুয়াল কোয়ালিটিও কিন্তু বড় একটা ব্যাপার। এখানে আমরা কিন্তু পর্তুগালের যে কোয়ালিটি প্লেয়ার তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল স্কিলও আমরা আসলে ওইভাবে দেখতে পাই নাই। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে টোটালি যদি বলি যে আপনার পর্তুগাল টিমটা নিয়ে আসলে সত্যি কথা আমরা খুবই হতাশ। আর একটা জিনিস দেখেন, এইখানে পর্তুগালের মানে আমরা যদি ওয়ার্ল্ড কাপে যতগুলো আসলে খেলা দেখেছি, সব থেকে ওয়েস্ট সাইডটা ছিল হচ্ছে মনে করেন আপনার কাউন্টার অ্যাটাকে পর্তুগালে এত দুর্বল এবং মানে এত মানে বাজেভাবে আসলে পারফরমেন্স করছে। তো এই জায়গাটাতে আসলে মানে আমরা যারা আসলে ফুটবলটা খেলেছি বা যারা ফুটবলটা আসলে বুঝি, তো আসলে পর্তুগাল তো এই টাইপের টিম না। তো টিমের ভিতর আসলে অবশ্যই সমন্বয়হীনতার অভাব ছিল। এখানে যারা সিনিয়র প্লেয়ার ছিলেন তাদের আসলে রেসপন্সিবিলিটি ছিল, কারণ পর্তুগাল টিমটা আসলে অনেক আশা নিয়ে আসছে, বা আমরা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমরা চিন্তা করছিলাম যে পর্তুগাল টিম অ্যাটলিস্ট আপনার সেমিফাইনাল অবধি যাওয়া উচিত, বা যদি ফাইনালও যায় এটা অবিশ্বাস্য কোনো কিছু হতো না। কিন্তু যেটা হয়েছে আসলে আলটিমেটলি স্পেনের সাথে আমার কাছে মনে হয় যে 1-0 এইটা মানে স্পেন রিজার্ভ করে আসলে তারা আসলে উইনটা ছিল এটা।